কাশ্মীর ও মণিপুরের পর এবার উত্তর লাদাখ পৃথক হবার দাবিতে উঠছে ভারত। বদলে যেতে পারে ভারতের মানচিত্র। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে হুতির ড্রোন হামলা, ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থ, শুরু হলো নতুন যুদ্ধ। ট্রাম্প না হিটলার, কে পাবে নোবেল? ট্রাম্পের ইচ্ছা পূরণ, নোবেল কমেডি শোতে কমেডিয়ান ট্রাম্প। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লাদাখে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পূর্ণ রাজ্যের দাবিতে গণ আন্দোলন। সম্প্রতি কেন্দ্রশাসিত এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। সম্পত্তি ধ্বংস এবং রাজনৈতিক উত্তেজনা দেশজুড়ে আলোড়ন তুলেছে। অনেকে বলছেন কাশ্মীর এবং মণিপুরের পর এবার উত্তর লাদাখ বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক মানচিত্র। লে শহরে সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে বুধবার রাস্তায় নামে হাজার হাজার ছাত্রছাত্রী এবং যুবক। শান্তিপূর্ণভাবে শুরু হলেও আন্দোলনটি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা একটি সিআরপিএফ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং গুলি চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যু এবং 70 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্র সরকারের বৈঠক নির্ধারিত থাকলেও তার আগেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী লেহ সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা লাদাখকে পূর্ণ রাজ্য করো এবং কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করো স্লোগান দিতে থাকে। পুলিশের দমনপীড়ন সত্ত্বেও আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ম্যাজিস্ট্রেট রুমিল সিং কারফিউ ঘোষণা করেছেন। লাদাখের নেতাদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন 2019 সালে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত এবং বর্তমান দাবিগুলোকে সরকার মানতে নারাজ। এই মন্তব্য প্রকাশে আসতেই মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা সরাসরি বিজেপিকে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য দায়ী করেছেন। অনেকেই বলছেন সরকার তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। বিশিষ্ট প্রকৌশলী এবং পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক টানা 15 দিন ধরে অনশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আরও 2 জন অনশনকারীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েছে। তাদের মূল দাবি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং অঞ্চলটিকে সাংবিধানিক ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা। এতে স্থানীয় জনজাতির সাংবিধানিক অধিকার এবং পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা পাওয়া যাবে বলে দাবি করেন আন্দোলনকারীরা। 2019 সালের 5 আগস্ট ভারতের সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল করার পর জম্মু ও কাশ্মীরকে 2টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। কিন্তু লাদাখবাসীর অভিযোগ, এই সিদ্ধান্তের পর থেকেই অঞ্চলটি কার্যত রাজনৈতিক এবং প্রশাসনিক অবহেলার শিকার। উন্নয়ন অথবা অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বিক্ষোভ চলাকালীন বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আশেপাশের রাস্তায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নেয়। গোটা লেহ শহরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর। সোনাম ওয়াংচুক এই আন্দোলনকে জেন জি অর্থাৎ নতুন প্রজন্মের বিক্ষোভ বলে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে কংগ্রেস অথবা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো যোগ নেই। তরুণ প্রজন্মের অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষাই এই আন্দোলনের মূল চালিকা শক্তি। সোনাম ওয়াংচুক শুধু পরিবেশ কর্মী নন, তিনি লাদাখের শিক্ষা এবং সমাজ সংস্কারের পুরোধা ব্যক্তি। তার প্রতিষ্ঠিত এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ অর্থাৎ সেকমল লাদাখের গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়েই বলিউড সিনেমা 3 ইডিয়টসের মূল চরিত্র র্যাঞ্চো চরিত্রটি তৈরি করা হয়েছিল। 2018 সালে তিনি ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত হন। লাদাখের বিক্ষোভ এখন আর কেবল স্থানীয় আন্দোলন নয়, এটি হয়ে উঠেছে একটি জাতীয় রাজনৈতিক ইস্যু। দাবি পূরণ না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার কেন্দ্র সরকার কতটা সংবেদনশীলতা এবং বাস্তবতা নিয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি ড্রোন হামলা চালিয়েছে। বুধবার এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি উদ্ধার সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এমডিএ জানায় আহতদের মধ্যে 2 জন ষাটোর্ধ্ব পুরুষ গুরুতর আহত হয়েছেন, আরও 1 জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং বাকি 17 জন হালকা জখম নিয়ে চিকিৎসাধীন। অধিকাংশ আহতের শরীরে শাপনেলের আঘাত রয়েছে, যা ড্রোন বিস্ফোরণের সময় ছড়িয়ে পড়ে। হামলার সময় ইলা শহরে সতর্কতা সংকেত বেজে উঠলেও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
আয়রন ডোম ড্রোনটি প্রতিহত করতে ব্যর্থ হয়। সামরিক বাহিনী জানিয়েছে 2টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও তার লক্ষ্য ভ্রষ্ট হয়। ড্রোনটি শহরে বিস্ফোরণ ঘটায় এবং ভিডিও ফুটেজে দেখা যায় আঘাতে একটি ভবনে আগুন ধরে যায়। আকাশ প্রতিরক্ষার এই ব্যর্থতাকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ খতিয়ে দেখছে কিভাবে একটি শত্রুপক্ষের ড্রোন আয়রন ডোমকে ফাঁকি দিয়ে জনবসতিতে প্রবেশ করতে পারল। এই ঘটনা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় এক প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। এই ঘটনার সময় আরেকটি আলাদা পরিস্থিতি তৈরি হয়। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে থাকা এক ইসরায়েলি নাগরিক স্ট্রোকে আক্রান্ত হন। ফলে বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি অবতরণ করে। পরে এই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে এখনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা লক্ষ্য করা গেছে। একজন ইসরায়েলি নাগরিকের সৌদি হাসপাতালে চিকিৎসা পাওয়া এবং বিমানের নিরাপদ অবতরণ সেই সম্পর্কেরই ইঙ্গিত দেয় বলে মত বিশ্লেষকদের। অতীতের এই ড্রোন হামলা ইসরায়েলের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শহরে হামলা চালানো কেবল একটি নিরাপত্তা ব্যর্থতা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত বহন করছে। এই হামলার পর ইসরায়েল কৌশলগত প্রতিক্রিয়া কেমন দেয়, এখন সেটাই দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরেছেন একাধিকবার। সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও তিনি এখন মনোনীত হননি, তার বক্তব্য এবং দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। শান্তির পুরস্কারের জন্য সত্যিই কি তিনি উপযুক্ত, নাকি এটি কেবল রাজনৈতিক নাটক? যুক্তরাষ্ট্রের 4 জন প্রেসিডেন্ট ইতিপূর্বে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। 1906 সালে থিওডোর রুজভেল্ট রুশ এবং জাপানের যুদ্ধ থামিয়ে, 1919 সালে উড্রো উইলসন লিগ অফ নেশনস গঠনের স্বীকৃতিস্বরূপ, 2002 সালে জিমি কার্টার আন্তর্জাতিক শান্তি এবং গণতন্ত্রে অবদানের জন্য, 2009 সালে বারাক ওবামা আন্তর্জাতিক কূটনীতি এবং সহযোগিতা সম্প্রসারণে অবদানের জন্য। এদের তালিকায় ট্রাম্প নিজেকেও দেখতে চান। ট্রাম্প দাবি করেন তিনি বিশ্বের 7টি বড় যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন। তার ভাষ্য অনুযায়ী সেগুলো হলো আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষ, থাইল্যান্ড কম্বোডিয়া দ্বন্দ্ব, রুয়ান্ডা কঙ্গো শান্তি চুক্তি, ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, ভারত পাকিস্তান সমঝোতা, মিশর ইথিওপিয়া জলবন্টন বিরোধ, সার্বিয়া কসোভোর দীর্ঘদিনের সংঘাত। তবে এসব দাবির বাস্তবতা নিয়ে আছে বিস্তর বিতর্ক। বিশ্ব যখন গাজা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন, তখন ট্রাম্প এসব গুরুতর সংঘাত থামাতে দৃশ্যমান কোনো ভূমিকা রাখেননি। বরং গাজার ব্যাপারে তিনি ইসরায়েলকে শর্তহীন সমর্থন দিয়ে চলেছেন। ইউক্রেন নিয়েও তার অবস্থান স্পষ্ট নয়। শান্তির দোহাই দিয়ে যুদ্ধকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফরেন পলিসিতে প্রকাশিত ড্যামিয়েন মার্ফির এক বিশ্লেষণে ট্রাম্পের 7টি যুদ্ধ থামানোর দাবিকে অযৌক্তিক এবং সার্বত্যাহীন বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি দেখান ট্রাম্প প্রশাসনের দাবি করা চুক্তিগুলো প্রকৃতপক্ষে সমস্যাগুলোর স্থায়ী সমাধান আনেনি, বরং অনেক ক্ষেত্রে তা আরও জটিল করেছে। উদাহরণস্বরূপ নাগোর্নো কারাবাখ চুক্তি বাস্তুচ্যুতদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বরং মার্কিন অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহৃত হয়েছে। কঙ্গোতে M23 বিদ্রোহীদের সহিংসতা বেড়েছে, যেখানে জুলাই মাসে 140 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ট্রাম্প ভারত পাকিস্তান চুক্তিতে নিজের কৃতিত্ব দাবি করলেও ভারত সরকার সেই দাবি সরাসরি অস্বীকার করেছে। এতে যুক্তরাষ্ট্র ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা যায়। অপরদিকে বলকানে সার্বিয়া কসোভোর বিরোধ আজও বিদ্যমান, যেখানে ট্রাম্পের ওয়াশিংটন চুক্তি প্রায় অচল। একইভাবে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তেও সংঘর্ষ বন্ধ হয়নি। ট্রাম্পের ভূমিকা অনেক ক্ষেত্রেই প্রতীকী অথবা লোক দেখানো বলে অভিহিত করা হয়েছে। বিশ্লেষকরা উল্লেখ করেছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মাত্র 8 মাসে যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, জো বাইডেন তা 4 বছরেও করেননি। বিষয়টি ট্রাম্পের শান্তিকামী ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। তিনি যুদ্ধ থামানোর দাবি করলেও অনেক ক্ষেত্রে পরিস্থিতিকে উস্কে দিয়েছেন অথবা সামরিক শক্তি প্রয়োগে উদ্বুদ্ধ করেছেন। দি গার্ডিয়ানে প্রকাশিত একটি পাঠকের চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের মতো একজন কূটনীতি বিমুখ অশান্তিপ্রিয় নেতাকে নোবেল পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত করা হাস্যকর। চিঠিতে বলা হয়, তিনি মনোনীত হয়েছেন, এটি তেমন গুরুত্বপূর্ণ না। হিটলারও মনোনীত হয়েছিলেন। এই মন্তব্য থেকে বোঝা যায় ট্রাম্পের দাবিকে অনেকেই কেবল রাজনৈতিক আত্মপ্রচার বলে মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। তার দাবিকৃত শান্তি চুক্তিগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। বিশ্বের বৃহত্তম সংঘাতগুলোর ক্ষেত্রে তার নীরবতা অথবা পক্ষপাত দুষ্ট অবস্থান তার দাবি দুর্বল করে। ফলে প্রশ্ন ওঠে, ট্রাম্প না হিটলার, কে পাবে নোবেল?
নাকি নোবেলই হারাচ্ছে তার মান? আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।